রাজনীতিবিদদের জীবনে কিছুটা সময় পিছু হটতে হয়। সেই পিছু হটার সিদ্ধান্তটা খুবই কঠিন পরিস্থিতিতে নিতে হয় এবং প্রক্রিয়াটাও এমন কঠিন, সেটা আসলে আলোচনার বিষয় না। আমার রাজনৈতিক জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই। একটাই শুধু চাওয়া, বাংলাদেশের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য বঙ্গবন্ধুর কন্যার করে যাওয়া কাজগুলো সমাপ্ত করার জন্য তাকে আবারও বাংলার জনগণের কাছে ফেরত নিয়ে কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অগ্নিগর্ভে পরিণত হবে এবং সেখানে একটা প্রজন্মকে আমরা হারাতে পারি, সেই সংখ্যাটা কিন্তু আমরা যথাযথভাবে অবগত করেছি। উচ্চশিক্ষাটা গণশিক্ষায় রূপান্তরিত হওয়ার একটা নেগেটিভ সাইড এফেক্ট হচ্ছে, যখনই আমি গ্র্যাজুয়েট হব তখনই আমার প্রত্যাশার জায়গায় আমি একটা ডেস্ক জব চাই, আমি একটা ক্লারিক্যাল জব চাই, আমি একটা সার্ভিস সেক্টরের জব। আমি জানতাম যে এটা জনপ্রিয়, গোয়েন্দা প্রতিবেদন ছিল এটা যে সরকার পতন বা উৎখাতের লক্ষ্যে সেদিকে নিয়ে যাওয়া হবে এবং মানুষ হত্যা করে সরকারকে বিব্রত, বিতর্কিত, সমালোচিত এবং দোষী করে যে সেই লাশের উপরে ইউনূস চেয়ারে গিয়ে বসবে, সেই তথ্যটা আমার কাছেও ছিল না, সরকার প্রধানের কাছেও ছিল না। ভারতীয় গণমাধ্যমে প্রথম ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশের কোনো সাংবাদিককে, সম্ভবত আপনি এটি প্রথম ইন্টারভিউ দিচ্ছেন। এর আগে আপনি দলীয় প্ল্যাটফর্মে এসেছেন। তো আপনি কেমন আছেন? কিভাবে দেশ থেকে আপনি চলে গেলেন বা দেশে আছেন কিনা, কোথায় আছেন, কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে? এই 1 বছর আপনার এই চলে যাওয়ার ঘটনাটা যদি একটু বলতেন, নিশ্চয়ই অনেকেই আপনার কাছে এই জিনিস জানতে চায়। আপনি কোন পরিস্থিতিতে কিভাবে আপনি নিরাপদে চলে গেলেন? দেখুন, 5ই আগস্ট পরবর্তী এবং তার ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিতে যে ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ বা যে ধরনের হত্যাযজ্ঞ শুরু হয়েছে, সেটার প্রেক্ষিতে যে সিদ্ধান্ত আমাকে তাৎক্ষণিকভাবে নেওয়া সঠিক মনে হয়েছে, আমি সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। একইভাবে আমি আমার বাবা 1975 সালের 15ই আগস্ট যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, তিনি তখন বাংলাদেশ যুবলীগের একজন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তাকেও এমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল যে তাকে আত্মগোপনে যেতে হয়েছিল। সে আত্মগোপনের একটি অংশ হিসেবে একটা নির্দিষ্ট সময় তাকে দেশের বাইরে চলে যেতে হয়েছিল এবং সে দেশের বাইরে থেকে আবারও দলকে সুসংগঠিত করার কাজে নিয়োজিত হয়ে আবারও দেশে এসে বাংলাদেশ আওয়ামী লীগকে সুপ্রতিষ্ঠিত করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে 81 সালে বাংলাদেশে আনার পথ সুগম করার কাজে তাকে আমি তার জীবদ্দশায় দেখেছি। তো রাজনীতিবিদদের জীবনে কিছুটা সময় পিছু হটতে হয়। সেই পিছু হটার সিদ্ধান্তটা খুবই কঠিন পরিস্থিতিতে নিতে হয় এবং প্রক্রিয়াটাও এমন কঠিন, সেটা আসলে আলোচনার বিষয় না। আমি এখন পর্যন্ত যে অবস্থায় আছি, আমার চাইতে অনেক খারাপ অবস্থায় এবং ভয়াবহ অবস্থায় আমার দলের তৃণমূলের নেতাকর্মীরা আছে। ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, আত্মীয় স্বজন সবগুলো, সবখানে, সর্ব জায়গায় তাদেরকে আক্রমণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আহত করা হচ্ছে, নিহত করা হচ্ছে। সেখানে আমি আমার জন্য মায়া কান্না দেখাবো, আমার গল্প রসিয়ে কষিয়ে বলবো, আমার জন্য দয়া মায়া টানার চেষ্টা করবো, সেই রাজনীতি আমি করব না। সুতরাং সেই রাজনীতি আমি করি না। আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে একটাই, যেই বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধুর জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন। আমার চাহিদার কিছুই নেই। আমি বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এখনো কার্যকরী কমিটির সদস্য আছি, আমি সরকারের উপমন্ত্রী ছিলাম, 5 মাসের জন্য হলেও কিন্তু আমি সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলাম। আমার রাজনৈতিক জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই। একটাই শুধু চাওয়া, বাংলাদেশের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য বঙ্গবন্ধুর কন্যার করে যাওয়া কাজগুলো সমাপ্ত করার জন্য তাকে আবারও বাংলার জনগণের কাছে ফেরত নিয়ে যাব। সেই লক্ষ্যে আমরা কাজ করব। জনাব নওফেল, আপনি 5 মাসের জন্য শিক্ষামন্ত্রী ছিলেন এবং আপনার দায়িত্বকালীন সময়ে বাংলাদেশের শিক্ষাঙ্গনে এই কোটা বিরোধী আন্দোলন চাঙ্গা হয় এবং আপনার সরকারের পতন হয়। তো শিক্ষামন্ত্রী হিসেবে এই দায় তো আপনার। আপনি অবশ্যই এই শিক্ষাঙ্গন শান্ত রাখতে পারেননি, শিক্ষার্থীদের পালস আপনি বুঝতে পারেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজনীতিটা আপনি কেন বুঝতে পারলেন না শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে? প্রথমত ব্যর্থতার আলোচনা দিয়েই করব।
ব্যর্থতা আলোচনার প্রথম সূচনা এটাই করব যে শিক্ষা মন্ত্রণালয় আসলে বিশ্ববিদ্যালয়গুলোর সরাসরি হস্তক্ষেপ বা বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করে না। যেখান থেকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে সেগুলোর উপরে নিয়ন্ত্রণমূলক হস্তক্ষেপ সাংবিধানিকভাবে বা প্রশাসনিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের আসলে নেই। সেটা হচ্ছে এক নম্বর ব্যর্থতা। অর্থাৎ আমি যদি বলি যে আমি লেম ডাক মিনিস্টার উইথ রিগার্ডস টু দ্য প্রটেস্ট উইদিন দি ইউনিভার্সিটিস। হ্যাঁ, আমি লেম ডাক। The law does not give me not just the law, the administrative process and the constitutional structure and the legal structure. আপনি বলছেন ল আপনাকে দিচ্ছে না, তাহলে তো নেগোসিয়েশনের জন্য আমি বলছি আপনি একজন ছিলেন, এই তিনজনের একজন আপনি ছিলেন, তাহলে কেন আপনি সেখানে নেগোসিয়েট করতে যাচ্ছেন? আমি সেখানে আসছি। যখন সেই আন্দোলনের সূত্রপাত হয়েছে, আমরা আমাদের যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই আন্দোলনের জনপ্রিয়তার বিষয় কিন্তু আমরা অবগত করেছি। এই আন্দোলনের জনপ্রিয়তার বিষয়টা, কারণ বাস্তবতা হচ্ছে এটাই যে আমাদের দেশে প্রচুর গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড আছে, বেকারের সংখ্যা বিশাল, এবং তাদের সকলের জন্য সরকারের যে কোনো একটা চাকরি একেবারে মানে ঈদের চাঁদের মতো। সেই ক্ষেত্রে এই কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অগ্নিগর্ভে পরিণত হবে এবং সেখানে একটা প্রজন্মকে আমরা হারাতে পারি, সেই সংখ্যাটা কিন্তু আমরা যথাযথভাবে অবগত করেছি। কিন্তু যে কোনো কারণেই হোক, মানে কখন করেছিলেন এটা অবগত? সেটা মানে করেছি, মানে জুলাই মাসেই করা হয়েছে, 11-12 তারিখের দিকে সেটা করা হয়েছে। তবে কিছু কিছু নিরাপত্তা সংস্থা বা গোয়েন্দা সংস্থায় বলি না কেন, তাদের পক্ষ থেকে কি বলা হয়েছে, একটা হচ্ছে আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজনৈতিক এবং প্রশাসনিক দিক থেকে সেটা অবগত করা, আবার সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে, ইন্টেলিজেন্স পয়েন্ট অফ ভিউ থেকে আলাদাভাবে কিন্তু ব্রিফ করা হয়। সেই ব্রিফিং এ কিন্তু আমি অংশীদার নই, তাই না? তো সেই ক্ষেত্রে সেখানে কি করা হয়েছে সেটা কিন্তু আমি বলতে পারবো না। তাহলে কি আপনি বলতে চাইছেন যে আপনি কি ধরনের ইঙ্গিত দিয়েছিলেন যেটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা বা সেটি আবার আপনার প্রধানমন্ত্রীকে ভিন্নভাবে নিশ্চিত করা হলো যে এখানে ভয়ের কোনো কারণ নাই? ভিন্নভাবে করা হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে চাই না। আমার পার্সপেক্টিভ, আমার পয়েন্ট অফ ভিউটা ছিল হচ্ছে যে আমাদের দেশের যেই মানে প্রজন্ম, আমি তো আসলে মানে এই প্রজন্মের অনেক শিক্ষার্থীর সাথে আমার ইন্টারাকশনটা হতো। আমি মন্ত্রণালয়ে মন্ত্রী থাকি বা না থাকি, আমার একটা পার্সোনাল একটা ইন্টারেস্ট ছিল হচ্ছে কর্মসংস্থান। আমি আই বিলিভ ইন ভোকেশনাল এডুকেশন, স্কিল বেসড এডুকেশন, হায়ার এডুকেশনের যে সমস্ত শর্টকামিংস গুলো আছে, কর্মসংস্থান না হলে তো আমার শিক্ষার কোনো মূল্য নেই, তাই না? শিক্ষাটার সাথে কর্মসংস্থানটা সরাসরি সম্পৃক্ত। এবং আমাদের যে একটা বিশাল জনগোষ্ঠী, আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে 15 বছরের উপবৃত্তি, শিক্ষা উপকরণ, নানান কিছুর মাধ্যমে কিন্তু একেবারে তৃণমূল প্রান্তিক পর্যায়ে রিক্সাওয়ালা বলি, চাষি বলি, কৃষক বলি, তাদের সন্তানরাও বিশ্ববিদ্যালয়ে পাশ করে হাজার হাজার গ্র্যাজুয়েট তৈরি হয়ে বসে আছে। তাদের সবার একটা ওই যে বলছি যে সরকারি চাকরির একটা প্রত্যাশা থাকে। এই যে একটা বিশাল প্রজন্ম, এই কারণ আপনি কর্মসংস্থান তৈরি করতে পারছেন না বলেই তো সকলেই সরকারি চাকরির প্রতি হুমড়ি খেয়ে পড়ছে। অন্য প্রফেশন গুলোতে আপনারা চাকরির নিশ্চয়তা দিতে পারছেন না। আজকে একটা চাকরি পেলে 3 মাস পরে বা 6 মাস পরে বা 6 বছর পরে তার সেই চাকরিটা থাকবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না বলেই তো সবাই সরকারি চাকরিতে যাচ্ছে। একটা চেয়ার পেয়ে গেলে ওখানে একটা টাওয়েল দিয়ে সারা জীবন আমৃত্যু ওখানে কাজ করা যাবে। এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারলেন না কেন আপনি? আমাদের সেটা আমি ম্যাক্রো ইকোনমিক পলিসিগত ফেলিয়ার নিয়ে এখন আলোচনা করতে গেলে একটা প্যান্ডোরাস বক্স ওপেন হবে। আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইকোনমি, ম্যানুফ্যাকচারিং সেক্টর ড্রিভেন ইকোনমি, সেখানে আমাদের কৃষি ভিত্তিক অর্থনীতি থেকে মাত্র ট্রানজিশন হচ্ছে ম্যানুফ্যাকচারিং এ। সেক্ষেত্রে গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট করানো এই একটা ম্যানুফ্যাকচারিং সেক্টর ইজ ভেরি ডিফিকাল্ট। একটা ফ্যাক্টরিতে আপনার গ্র্যাজুয়েট লাগবে ম্যাক্সিমাম মানে 5% এরও কম। বেশিরভাগ হচ্ছে আপনার ম্যানুয়াল লেবার লাগে, স্কিল বেসড ওয়ার্কার লাগে। কিন্তু আমার তো গ্র্যাজুয়েট সাপ্লাইটা বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এডুকেশন পলিসিতে দুর্বলতা, যে আমি আসলে গ্র্যাজুয়েট প্রোডাকশন করার চাইতে আমার যদি স্কিলড মানে নন গ্র্যাজুয়েট তৈরি হতো আমাদের দেশে, হয়তো বা সেই স্কিলড পপুলেশনে আমরা আরো বেশি আর্ন করতে পারতো। কিন্তু আমাদের সাংস্কৃতিগত কারণে ভারত উপমহাদেশে, আমাদের যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে MA-BA পাশ করার যে প্রবণতা, গণহারে যে আমি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সবাইকে MA-BA পাশ করার যে একটা মানে প্রবণতা, আমি এমন দেখছি সোশিওলজি ডিগ্রি করছি, সোশিওলজি বানানো লিখতে পারে না, এই অবস্থা আমাদের ছিল। তো
তো সেই ক্ষেত্রে আমাদের যে মানে উচ্চশিক্ষাটা যে গণশিক্ষায় রূপান্তরিত হয়েছে, উচ্চশিক্ষাটা গণশিক্ষায় রূপান্তরিত হওয়ার একটা নেগেটিভ সাইড এফেক্ট হচ্ছে, যখনই আমি গ্র্যাজুয়েট হব তখনই আমার প্রত্যাশার জায়গায় আমি একটা ডেস্ক জব চাই, আমি একটা ক্লারিক্যাল জব চাই, আমি একটা সার্ভিস সেক্টরের জব চাই। আমি কিন্তু ম্যানুফ্যাকচারিং এও যেতে চাই না, আমি কিন্তু এগ্রিকালচারও যেতে চাই না। এটা হিউম্যান সাইকোলজি, এটা আমার ক্ষেত্রে যেমন আপনার ক্ষেত্রেও তেমন। তো সেই ক্ষেত্রে এই বিশাল গ্র্যাজুয়েট পপুলেশনের একটা হোপটা কি ছিল? একটা ক্যারট, অর্থাৎ মানে গ্র্যাজুয়েট না হলে বিয়ের বাজারও খারাপ। হ্যাঁ, তাছাড়া তো আমি তার যে আশার যে জায়গা, সেই আশাটা হচ্ছে কোন রকমের সরকারি কোনো জায়গায় যদি আমি গিয়ে বসতে পারি। কারণ প্রাইভেট সেক্টরের যে জব সিকিউরিটির প্রশ্নে কিন্তু সেটা পৃথিবীর কোথাও নেই যে জব সিকিউরিটি দিতে পারবে। তো আমি সেখানে জব জেনারেশনের ফেলিওর বলছি না, আমি বলছি অতিমাত্রায় গ্র্যাজুয়েট প্রোডাকশনের ফেলিয়ার। এখন সেই ক্ষেত্রে তাদের যেহেতু একটা প্রত্যাশা থাকে যে কোনো একটা সরকারি চাকরি নেব, এই জায়গাটাতে যদি আমি একটু কম্প্রোমাইজ করি যে এই প্রজন্মকে আমি we can keep that entire মানে সেট ওপেন ফর ওপেন কম্পিটিশন, তাহলে কিন্তু আমার গ্র্যাজুয়েটরা সেখানে কম্পিট করতে পারে। ইফ দ্য গ্র্যাজুয়েট ডিসাইডস টু বি আ পিয়ন অর অ্যান অর্ডারলি অর আ ডেস্ক মানে ক্লার্ক, তো ইটস হিজ চয়েস, রাইট? তো সেই ক্ষেত্রে এই কোটাটা যেহেতু জনপ্রিয় ছিল, আমরা কিন্তু বলেছি কোটাটা সেটা কম্প্রোমাইজ করলে ভালো হয়। তবে এটার পেছনে যে একটা বিশাল ষড়যন্ত্র ছিল, সেটা আমি অন্তত পক্ষে আমি জানতাম যে এটা জনপ্রিয়, গোয়েন্দা প্রতিবেদন ছিল, এটা যে সরকার পতন বা উৎখাতের লক্ষ্যে সেদিকে নিয়ে যাওয়া হবে এবং মানুষ হত্যা করে সরকারকে বিব্রত, বিতর্কিত, সমালোচিত এবং দোষী করে যে সেই লাশের উপরে ইউনূস চেয়ারে গিয়ে বসবে, সেই তথ্যটা আমার কাছেও ছিল না, সরকার প্রধানের কাছেও ছিল না।